দেখুন, আমাদের প্রত্যেকের লাইফ একটা জার্নি বলতে পারেন, আর এই লাইফের মধ্যে ইনভেস্টমেন্ট এটা আরও একটা জার্নি বলতে পারেন। কিন্তু এই ইনভেস্টমেন্ট জার্নিতে আমার কিংবা আপনার সবারই বেশ কিছু মিস্টেক হয়ে থাকে। তার মধ্যে কিছু মিস্টেক খুব ইউনিক হয়, যেগুলো এক একজন এক এক রকমের মিস্টেক করে, আবার কিছু মিস্টেক আছে যেগুলো খুব কমন হয়। তো আজকে সেই টপ কমন 6টা মিস্টেক যেটা আমরা ইনভেস্টমেন্টের সময় ইন জেনারেল করে থাকি সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অরিজিৎ, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখুন, প্রথম যে মিস্টেকটা আমরা করে থাকি, বিশেষ করে যারা আন্ডার 35, আন্ডার 30, মোটামুটি ইয়ং জেনারেশন, তাদের মধ্যে যে মিস্টেকটা দেখা যায় সেটা হচ্ছে ধৈর্য। একবার পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেটকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো বলেন যে একটা স্টকে ইনভেস্ট করো এবং লং টার্মের জন্য ওয়েট করো, সেখান থেকে তুমি অনেক বড়লোক হতে পারবে, কিন্তু এটা তো একটা খুব সহজ বিষয়, কিন্তু তা সত্ত্বেও সবাই বড়লোক কেন হতে পারে না? তখন ওয়ারেন বাফেট বলেছিলেন, আসলে পৃথিবীতে সবাই অনেক দ্রুত বড়লোক হতে চায়, কেউ চায় না ধীরে ধীরে বড়লোক হতে। তো ইনভেস্টমেন্টে এই একটা সমস্যা খুব প্রচণ্ড দেখা যায়, সেটা হচ্ছে যে ধৈর্য। আমরা সবাই চাই যে কত দ্রুত, কত তাড়াতাড়ি সম্ভব আমরা বড়লোক হব ইনভেস্ট করে, আমরা অনেক অনেক টাকা উপার্জন করব ইনভেস্ট করে। কিন্তু প্রবলেম যেখানে হচ্ছে সেটা হচ্ছে যে কম্পাউন্ডিং, এটার জন্য মানে ইনভেস্টমেন্টে বড়লোক হওয়ার যেটা মূল মন্ত্র কম্পাউন্ডিং, সেটা হওয়ার জন্য আপনাকে লং টার্মে ইনভেস্ট করতে হবে এবং লং টার্মে ইনভেস্টেড থাকার জন্য আপনার ধৈর্য থাকতে হবে। দ্বিতীয়ত, আমরা সবচেয়ে বেশি যে মিস্টেকটা করে ফেলি সেটা হচ্ছে ফোমো। অর্থাৎ এখানে কি হয়, আমরা সবসময় ভাবনা চিন্তা করি যে এই বোধহয় অপরচুনিটি আমার হাত থেকে চলে গেল, এই বোধহয় আমার হাত থেকে সুযোগ হাতছাড়া হয়ে গেল। কিন্তু সেরকমটা না। আপনি যদি ভেবে দেখেন যে কোনো একটা ইনভেস্টমেন্ট যেটা আপনি 15 বছর, 20 বছর, 10 বছর ইনভেস্টেড থাকবেন, সেইখানে যদি একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ কিংবা 1-2 মাসও এদিক ওদিক হয়ে যায়, কখনো কখনো 1-2 বছরও এদিক ওদিক হয়ে যায়, তাতে কিন্তু অসুবিধা হবে না। কিন্তু বদলে তাড়াহুড়ো করতে গিয়ে আপনি যদি ভুল স্টকে ইনভেস্ট করেন, আপনি যদি ভুল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আপনি যদি ভুল অন্য কোনো ইনভেস্ট অপশানে গিয়ে ইনভেস্ট করে ফেলেন, সেখানে কিন্তু আপনার একটা বিশাল লস হয়। সুতরাং এই যে ফোমো অর্থাৎ অপরচুনিটি মিস হয়ে যাওয়ার যে ফিয়ারটা থাকে, সেটার জন্য কিন্তু আমরা অনেক সময় ভুল ইনভেস্টমেন্ট করে ফেলি। সেই জন্য ইনভেস্টমেন্টের প্রধান রুলসের মধ্যে একটাই রুলস হচ্ছে যে আগে রিসার্চ করতে হবে, আগে ডিটেলসে জানতে হবে, আগে বিষয়টা বুঝতে হবে। কাকে? আপনাদেরকে, নিজেদের টাকা রাখার আগে নিজেকে বুঝতে হবে এবং তারপর ইনভেস্টমেন্টটা করতে হবে। তৃতীয়ত, আমরা যাকে তাকে বিশেষজ্ঞ ভেবে ফেলি, যে কোনো ব্যক্তিকে। এখানে সমস্যাটা কি হয় যে আমাদের ভারতীয় সমাজ কিংবা বিশেষ করে বাঙালি সমাজে যে সে এক্সপার্ট সেজে যান। কি হয় যে কেউ আপনাকে হয়তো বিয়ের বাড়িতে দেখা হয়েছে, বলল আমি এলআইসি করে এত টাকা ম্যাচুরিটি পেয়েছি, তুমি করে নাও। আপনি করে ফেললেন, হয়তো ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল, হয়তো পরে জানতে পারলেন উনি যিনি আপনাকে বলেছেন তিনি এলআইসির এজেন্ট ছিলেন, তার কমিশন ছিল। বা কেউ একজন পাড়ার ক্লাবে কিংবা চায়ের দোকানে বললো যে এই শেয়ারটা আমি কিনেছি, 2 মাসে টাকা ডাবল হয়ে গেছে, তুমি কিনে নাও। আপনি সেই শেয়ারটা কিনে নিলেন, আপনি কেনার পর সেই শেয়ারটার দাম কমে গেল বা হাফ হয়ে গেল, আপনার লস হয়ে গেল। সেই জন্য যে কোনো ইনভেস্টমেন্টের সময় মনে রাখবেন, অফিসিয়াল এক্সপার্ট বা যারা রেগুলার সেই বিষয় নিয়ে কথা বলছে, যারা রেগুলার চর্চায় রয়েছে, যাদের দেখছেন যে জেনুইনলি তারা সেই বিষয়টা জানে, তাদের ছাড়া যাকে তাকে এক্সপার্ট হিসাবে ভাববেন না। যে সে যখন খুশি আপনাকে কোনো একটা টিপস দিয়ে গেল, শেয়ার মার্কেটে এটা চলে টিপস, এই টিপসে আপনারা চলবেন না, চলবেন নিজস্ব নলেজে। এবং যদি নিজস্ব নলেজ না থাকে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। মিউচুয়াল ফান্ড নিয়ে আমাদের অনেক ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখুন, আরও অন্যান্য চ্যানেলের ভিডিও দেখুন, শিখুন মিউচুয়াল ফান্ডটা, তারপরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। কিন্তু যার তার কথা শুনে, টিপস শুনে কখনো শেয়ার কিনবেন না। শুধু শেয়ার মার্কেট নয়, যেখানে সেখানে টাকা ইনভেস্ট করে দেবেন না। চতুর্থ, আমরা যে মিস্টেকটা করি, হাই রিটার্ন অন লো রিস্ক,
এরকম কিছু একটা এক্সপেকটেশন নিয়ে ইনভেস্ট করে ফেলি। মানে ধরুন আমার কাছে এরকম অনেক মানুষ এসছেন যারা এরকম দাবি করেছেন যে আপনি এমন একটা শেয়ার বলে দিন যেখানে আমি 1 বছরে টাকা ডবল করে ফেলবো, কিন্তু আমি টাকা লসও করব না। বা অনেকেই এরকম জিজ্ঞাসা করেছে, আচ্ছা আমি যদি 25,000 টাকা রাখি তাহলে 6 মাসে কি ওটা ডবল হয়ে যাবে বা কতদিনে ডবল হবে, আমার কিন্তু লস হলে চলবে না। অর্থাৎ অনেকের মধ্যে এই ব্যাপারটা থাকে যে আমার রিটার্ন প্রচুর চাই, রিস্ক জিরো চাই। মনে রাখবেন এটা হয় না। মাথায় রাখবেন হাই রিস্ক মানে হাই রিটার্ন, বা উল্টো করে বলতে পারি হাই রিটার্ন মানে হাই রিস্ক আছে ইকুইটিতে, স্মল ক্যাপে হাই রিটার্ন প্রবাবিলিটি রয়েছে, হাই রিস্ক রয়েছে। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে আরও অনেক বেশি রিটার্ন পেয়েছে, কিন্তু প্রচণ্ড রিস্ক আছে। কেউ ব্লকচেন বোঝে না, কিচ্ছু বোঝে না, সে বিটকয়েনে এবার গিয়ে ইনভেস্ট করে দিল, তার তো লস হচ্ছে। সুতরাং যখনই হাই রিটার্ন বা হাই রিস্ক এগুলোর কথা শুনবেন, তখন আপনার লাইফে আপনার পরিস্থিতি অনুযায়ী রিস্ক আর রিটার্নটাকে ব্যালেন্স করার চেষ্টা করবেন। অর্থাৎ মাথায় রাখবেন যদি প্রচণ্ড হাই রিটার্ন চান, সেই ইনভেস্টমেন্টে হাই রিস্ক আছে। যে টাকাটা প্রচণ্ড হাই রিটার্নের জন্য ইনভেস্ট করছেন সেটা ডুবে গেলেও যাতে আপনার কোনো ক্ষতি না হয়। আবার সিমিলারলি যদি আপনি একদম জিরো রিস্ক চলে যান, তাহলে সেক্ষেত্রে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার রিটার্ন অপরচুনিটিটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং রিস্ক এবং রিটার্ন এটা ব্যালেন্স করার শিক্ষাটা কিন্তু আপনাকে নিজেকে শিখতে হবে। প্রত্যেকের জীবনের এক একটা অ্যাসপেক্ট আছে, আপনি আপনার মতো করে ডিসিশন নেবেন যে আপনি কতটা রিস্ক এবং রিটার্ন চাইছেন। পঞ্চম মিস্টেক, ইনফ্লেশনকে ইগনোর করে যাওয়া। এইটা মাথাতেই থাকে না আমাদের। দেখুন আমরা যখন এফডিতে ইনভেস্ট করি, বিশেষ করে আমি বলছি যারা 35-এর তলায় এখানে আমাদের ভিডিও দেখছো, আমরা এটা জানি এটা নিয়ে অনেক বিতর্ক হবে, আমি তাদেরকে একদম কনফিডেন্স নিয়ে সাজেশন দিচ্ছি যে ফিউচার রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য এফডি করবেন না। অন্যান্য 10 বছর 15 বছর ইনভেস্টমেন্টে টিকে থাকার মতো বয়স তোমাদের সবার আছে, ফিউচারের জন্য এফডিতে ইনভেস্টমেন্ট করবে না। কেন করবে না? বিকজ আমরা যখনই ইনভেস্টমেন্ট করি তখন ইনফ্লেশনটাকে ক্যালকুলেট করি না, অর্থাৎ মূল্য বৃদ্ধিটাকে ক্যালকুলেট করি না। আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা এফডি বলুন বা যে কোনো ইনভেস্টমেন্টে বলুন, আমরা যে রিটার্নটা পেয়ে যে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে, আমরা সেটাকেই ভাবি আজকের ডেটের ভ্যালুয়েশনে। মানে ধরুন কেউ 1 লাখ টাকার এফডি করলো, এফডি তার ম্যাচুরিটি সার্টিফিকেটে দেখাচ্ছে 1,50,000 টাকা। সে খুব মনের আনন্দে আজকেই ভাবছে যে আমি 1,50,000 টাকা পেয়ে গেলাম, 50,000 টাকা লাভ হলো, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয়। তার কারণ 5% বা 6% হারে এফডি যেরকম ইন্টারেস্ট দিচ্ছে, 5% বা 6% হারে ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধি হচ্ছে। আপনি চিন্তা করুন, আজ থেকে 10 বছর আগে যে জিনিসটার দাম 100 টাকা ছিল, হয়তো সেটার দাম আজকে 150 টাকা 200 টাকা। সেরকমই আপনি যখন 1 লক্ষ টাকা রেখে 1,50,000 টাকা পাচ্ছেন, তখন 1 লক্ষ টাকার জিনিসটাও 1,50,000 টাকা দাম হয়ে গেছে, অর্থাৎ মূল্য বৃদ্ধি হয়েছে। 10 বছর আগে একটা ফ্রিজ ওয়াশিং মেশিনের দাম, আজকের ফ্রিজ ওয়াশিং মেশিনের দাম, 10 বছর আগে একটা গাড়ির দাম, আজকে একটা গাড়ির দাম, 10 বছর আগে একটা বাড়ির দাম, আজকে একটা বাড়ির দাম, 10 বছর আগে একটা ফোনের দাম, আজকে একটা ফোনের দাম এক কিন্তু নেই। সুতরাং এই যে ইনফ্লেশন রয়েছে, এইটাকে আমরা ইগনোর করে যাই, আমরা ভাবি যে রিটার্নটা পাচ্ছি ওটাই অ্যাকচুয়াল আজকের ডেটের ভ্যালুয়েশন অনুযায়ী, সেটা কিন্তু নয়। সেই জন্য এফডি যেহেতু 5%, 4.5% এসে এখন দাঁড়িয়েছে, সেহেতু লং টার্মের ক্ষেত্রে করবেন না। কারণ আলটিমেটলি মূল্য বৃদ্ধি তার থেকে বেশি হচ্ছে, আলটিমেটলি আপনার টাকা বেড়ে যাওয়ার বদলে কমে যাচ্ছে। ষষ্ঠ এবং শেষ মিস্টেক আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কোনো লক্ষ্য ছাড়া ইনভেস্টমেন্ট। দেখুন কখনো কখনো কি হয় যে আমরা ইনভেস্টমেন্ট শুরু করে ভাবি যে আমরা করে নেব কিছু একটা, এভাবে হয় না। হয় কম হয়ে যাবে, অথবা আপনি ইনভেস্টমেন্টের মধ্যে ডিসিপ্লিন থাকতে পারবেন না। এই দুটো সমস্যা হবে যদি আপনার অ্যাকচুয়াল গোল না থাকে। সেই জন্য গোল সেট আপ করুন। মানে আমি এরকম অনেককে দেখেছি যারা রিটায়ারমেন্ট লাইফের জন্য একটা ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে
তার একটাই ইনভেস্টমেন্ট এবং তার জীবনে তো আরও অনেক কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, গাড়ি করা, বাড়ি করা, অনেক ঘুরতে যাওয়া, এগুলো স্বপ্ন রয়েছে, কিন্তু সে ওই স্পেসিফিক গোলগুলো ছাড়া যে কোনো কিছু মিলিয়ে একটাই ইনভেস্টমেন্ট করেছে এবং সে সেটাকে ভাবছে যে এটা আমার রিটায়ারমেন্ট লাইফের জন্য ইনভেস্টমেন্ট। এইবার যখন গাড়ি কিনতে যাচ্ছে তখন ওই ব্যাংকের ওই এফডিটা ভাঙিয়ে নিচ্ছে, যখন বাড়ি কিনতে যাচ্ছে তখন কোনো একটা মিউচুয়াল ফান্ড ভাঙিয়ে নিচ্ছে, যখন বিদেশ ট্রিপে যাচ্ছে তখন কোনো একটা ইকুইটি মার্কেটে কোনো একটা শেয়ার বিক্রি করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, রিটায়ারমেন্ট লাইফ থেকেও তার একটা টাকা কেটে যাচ্ছে, তার অ্যাকচুয়াল কোনো কন্ট্রোল নেই কত টাকা ফান্ড কখন জমাবে, তার কোনো কন্ট্রোল নেই কোন টাকাটা কোথায় খরচা করবে, তার কোনো এক্স্যাক্ট কন্ট্রোল নেই যে কতদিন অন্তর সে বিদেশ যাত্রা করলে তার পক্ষে ফিনান্সিয়ালি লাভ হবে, কত টাকার গাড়ি কেনা তার পক্ষে উচিত হবে, কিংবা কত টাকা বাজেটের মধ্যে বাড়ি কিনলে তার ফিনান্সিয়ালি প্রফিট হবে। সেই জন্য প্রত্যেকটা লক্ষ্যের জন্য যদি আপনার গাড়ি কেনার টার্গেট থাকে, একটা গোল করে একটা নির্দিষ্ট পরিমাণের এফডি করলেন বা মিউচুয়াল ফান্ড করলেন, স্টক কিনলেন, যা খুশি করুন, একটা গোল সেট করে ইনভেস্ট করতে আরম্ভ করুন এবং সেখানে ডিসিপ্লিন থাকুন। তাহলেই দেখবেন যেটা আপনার টার্গেট রয়েছে সেই টার্গেটটা আপনি অ্যাচিভ করতে পারবেন। মনে রাখবেন, ইনভেস্টমেন্ট জার্নিতে সবচেয়ে কঠিন যেটা বিষয় সেটা হচ্ছে ডিসিপ্লিনড থাকা, অর্থাৎ নিয়ম করে ইনভেস্ট করতে পারাটাই কিন্তু সবচেয়ে শক্ত ব্যাপার। ইনভেস্টমেন্টে যদি আপনার ডিসিপ্লিন থাকে, বাকি সব কিছু সহজ, লং টার্মে আপনার প্রফিট হবেই হবে। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করব, তবে আমার একটা গানের চ্যানেল রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। আর অবশ্যই এই ভিডিওগুলো বানাতে সাহায্য করছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। আপনাদের মধ্যে যদি কারোর আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখানোর বিদ্যালয় থাকে তাহলে অবশ্যই যুক্ত হন সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সাথে। সুরভারতীর ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আজকের জন্য এখানেই শেষ হচ্ছে। নমস্কার।